প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। দর্শক, রাউন্ড টেবিলে আমরা সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে রাউন্ড টেবিলে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, একজন কলামিস্ট, সাংবাদিক, আর একজন রাজনীতিবিদ। আমি পরিচয় করিয়ে দিয়ে শুরু করতে চাই। আজকে বিষয়টি আমরা ঠিক করেছি, নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করতে চায় কারা। আমি আমার বায়ে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সম্মানিত সাবেক সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি, আর আমার ডানে আছেন মোস্তফা কামাল, সাংবাদিক এবং কলামিস্ট। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি শুরু করতে চাই জনাব রেজবিউল আহসান মুন্সি আপনাকে দিয়ে। নির্বাচনী যে ট্রেন, সেই ট্রেনটি তো অনেক আগেই ছেড়েছে, তফসিল ঘোষণা হয়েছে। আমরা সবাই অপেক্ষা করছি 12ই ফেব্রুয়ারি যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং নির্বাচন কমিশনের যে ঘোষণা সেই অনুযায়ী একটি গণভোটও হওয়ার কথা রয়েছে একই দিনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি আসতেছেন 25 ফেব্রুয়ারি। সব মিলে আপনার দলের প্রস্তুতি, আপনার নিজের যে অবজারভেশন নির্বাচন নিয়ে, এবং আমাদের বিষয়টি আপনি খেয়াল করেছেন যে নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করতে চায় কারা। জি, শিওর, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক রিজভিয়ান ভাই এখানে আমাকে আনার জন্যে, ইনভাইট করার জন্যে, এবং দর্শকবৃন্দ এবং স্পেশালি আমার দেবিদ্বারবাসী, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যে প্রশ্নটা, ইটস খুব ওয়াইড একটা প্রশ্ন আমার কাছে লাগছে, বিকজ দেখেন, আমরা যদি এই কয়েকদিনের ঘটনাগুলো দেখি, তারপরে আমাদের নেতা তারেক রহমান সাহেবও ওনার ডেটটাও ফিক্স করেছেন। আমরা জানি বিভিন্ন ষড়যন্ত্র এবং বিভিন্ন কনস্পিরেসি চলছিল এই হাদির মার্ডারের ব্যাপারে, এবং তার পরবর্তী সময়ে কী রকমের জিনিস হতে পারে দেশে। এবং একটা জিনিস আমি জানি যে এখানে এনসিপির একজন নেতা, আমি নাম বলবো না, উনি একটা মুখ্য ভূমিকা রেখেছে। আমি ইনসাইড খবর, যেরকম এই কন্ট্রোভার্সি বা এই কনস্পিরেসিটা বাস্তবায়ন না হয়, এবং আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি নিশ্চয়ই জানেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। কেননা ওটা যদি হতো, আজকে বাংলাদেশ যে অরাজকতার মধ্যে আমরা এখনও যাচ্ছি, বাংলাদেশে কী হতো আল্লাহ জানে। সো আমি ওই জায়গায় আই উড লাইক টু থ্যাংক হিম। এবং এতে যেটা হয়েছে, আমাদের দেশ মানে স্পেশালি বিএনপি একটা জায়গা পেয়েছে যেখানে তারা একটা সাপোর্ট পেয়েছে, যে তাদের নৈতিকতার দিক দিয়ে, এটা শুধু ক্ষমতায় আসার জন্য না, কিন্তু নৈতিকতার দিক দিয়ে আই থিঙ্ক ওনারা ফিল করছেন এখন যে কিছু লোক আছেও যারা অনেক রকমের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করছে, যে যাদেরকে আমরা অদৃশ্য শক্তি হিসাবে আমরা দেখি, আসলে জানি না পরিপূর্ণভাবে তারা কারা। ওখানেও কিছু বোধহয় লোকজন বের হয়ে আসছে যারা দেশের মঙ্গল চাচ্ছে। ওকে, আমি আপনার কাছে আমার 2-3টা প্রশ্ন আছে, আমি পরের রাউন্ডে করি। আমি আমাদের সহ-আলোচক জনাব মোস্তফা কামাল, জি, আপনি সাংবাদিকতা করছেন, কলাম লিখছেন, আপনার যে প্রজ্ঞা, আপনি এই সময়ে নাগরিকদের মনে আর মাত্র, আমি যদি বলি জানুয়ারি মাসটাই আছে সামনে, ফেব্রুয়ারি 12 তারিখ, যদি সো প্লাস মাইনাস করে আজকে আমরা যে কথা বলছি 1 মাস 4-5 দিন, এই এত অল্প সময়ের সামনে আমাদের নাকের ডগায় নির্বাচন, তারপরও মানুষের মাঝে একটা শঙ্কা, উৎকণ্ঠা, মানে প্রতিটা নাগরিকের মাঝে, এটা এইরকম একটা পরিবেশ কেন হলো? ধন্যবাদ আপনাকে। সেটা এক কথায় বলতে গেলে পরিস্থিতির অনিবার্যতা। আচ্ছা, প্রথমত তো তাহলে প্রশ্ন জাগায় যে এই পরিস্থিতি কি এড়ানো যেত না? জবাবে বলতে হয় যেত। জি, তাহলে কিভাবে যেত? যদি ফেসিবাদ হটানোর যেই দলগুলো বা যেই ব্যক্তিরা বা যেই নেতাকর্মীরা, যে ফ্রন্টলাইনাররা, তাদের মধ্যে যদি একটু আস্থার ঘাটতিটা না হতো, আজকের পরিস্থিতিটা এরকম হয় না। আস্থা মানে কি একে অন্যকে বিশ্বাস করতে পারছে না, কারণ একটা লুকোচুরি আছে এখানে। আমার সহ আলোচকও কিন্তু একটু ওই যে কি যেন বলে ফেললেন যে অদৃশ্য ষড়যন্ত্র। 5 আগস্ট মানা করে দিছে এগুলো করতে, যে না কোনো ষড়যন্ত্র তত্ত্ব আর কাজ হবে না, জি, বা গুপ্ত থাকার সুযোগ আর নেই। অর্থাৎ কথা পরিষ্কার করেন, চেহারা পরিষ্কার করেন, কাজ পরিষ্কার করেন, মোট কথা নিয়ত সাফ করেন।
কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। ঠিক যখন নির্বাচন নাকের ডগায়, আপনার ভাষায়, অর্থাৎ নির্বাচনের গাড়িটা চলছে, যাত্রী উঠে গেছে কিন্তু যথারীতি, শুধু একটা স্টেশনে পৌঁছবে, হুইসেল বাজছে, কিন্তু এই ট্রেনের মধ্যে মাঝে মধ্যে এই একটা চেইন টানার একটা প্রবণতা কিন্তু আমরা দেখছি। তো আবার ঘটনাচক্রে হাদি মার্ডারের পর আবার দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটু একটু মিলমিশ আবার হয়ে গেছে, গালিগালাজ কমছে গত কয়েকদিন ধরে। আপনি খেয়াল করে দেখুন, 5 আগস্টের পর 3টা দিন দেশে সরকার ছিল না, বলতে গেলে সরকার ছিল না, আর পুলিশ তো ছিলই না। তারপরও দেশ আসলেই তো কোনো সরকার ছিল ছিল না না। 3 দিন। 8 তারিখে জি। আবার নতুন সরকার হলো। তো ওই 3 দিন দেশটা কে চালালো? এই রাজনৈতিক দলগুলো কিন্তু চমৎকার দেশটা চালিয়েছে। কোথাও একটা সহিংসতার খবর নেই, বরং উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে আওয়ামী লীগের লোকজনের উপর মাত্রা ছাড়ানো বা আশঙ্কাজনক হারে কোনো অত্যাচার নিপীড়ন হয় কিনা। জি। কিন্তু আমরা দেখলাম ওই 3 দিন দেশ চমৎকার চলেছে। তার অর্থ কিন্তু আবার এই নয় যে সরকার ছাড়া দেশ ভালো চলে, তার অর্থ আবার এইও নয় যে পুলিশ ছাড়া দেশ ভালো চলে। আসলে সরকারও লাগবে, পুলিশও লাগবে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো যখন, বিশেষ করে বড় 2-3টা দল, বিএনপি ভার্সেস জামাত, এরপরে নতুন তৈরি হওয়া এনসিপি, তখন এই নামটি আসেনি। রাইট। তাদের মধ্যে যে ভাঁজগুলো আপনারা দেখেন বা আমরা দেখছি, তারা কিন্তু মাঝে মধ্যে আওয়ামী লীগের অভাবটা পূরণ করে দিচ্ছে। আচ্ছা, কিভাবে? এই যে ধরুন, আপনি যদি সামনে একটা অবয়ব দেখেন, খিঁচুনি দেয়া কথার সময় একটু ভেঙচি মারা, একটু আস্তেন গুটানো, আমারটাই শুনতে হবে, আপনারটা কোনো কথা না, যা বুঝি সব আমি বুঝি, আপনারা দুইজন কিচ্ছু বোঝেন না। এই যে মনোজাগতিক একটা চর্চা, এটা কিন্তু আওয়ামী লীগের চর্চা। কিন্তু খেয়াল করে দেখুন, এখন যে বিএনপি আছে, জামাত ইসলাম আছে বা এনসিপি আছে, তারা কিন্তু আওয়ামী লীগের চর্চাটা করছে। অর্থাৎ শেখ হাসিনার নেই, তার অনুপস্থিতিতে আচরণে, স্বভাবে, চরিত্রে, চর্চায় আওয়ামী লীগের কাজ তারা কিন্তু সারিয়ে দিচ্ছে, কোর্স কমপ্লিট করে দিচ্ছে। তার মানে কি, মানে ক্ষমতা কি আপনাকে করাপ্ট করে দেয়, বা এই যে পরমত সহিষ্ণুতা থেকে সরে যাওয়ার যে প্রবণতা? জি, এখানে তো দেখা দিয়েছে যে ক্ষমতায় যাওয়া লাগে না, অনেকে তো ক্ষমতায় আছেন বলে মনে করেন, ভাব আছে, জি, আমরা নাগরিকরা যেটা ফিল করি। জি, তারা একটা ভাব নেন যে ক্ষমতায় আছেন, সাথে আবার ভঙ্গিও দেখান, হাঁটা চলায়, কথাবার্তায়, আচরণে, স্বভাবে, বৈশিষ্ট্যে। তো এগুলো কিন্তু আমি বলে থাকি যে আওয়ামী লীগ যত না রাজনৈতিক দল, তার চেয়ে আওয়ামী লীগ হচ্ছে একটা আচরণের নাম, একটা স্বভাবের নাম। তো এই বিএনপি এবং জামাত ইসলামী এবং সাম্প্রতিককালে এনসিপিও আচার আচরণে কিন্তু আওয়ামী লীগের একই দোষে দুষ্ট হয়ে গেল, হয়ে গেছে। তো এখানে তাহলে রোগটা কোথায়? রোগটা কিন্তু পুরানো, রোগীটা ভিন্ন। রাইট। রোগটা পুরনো, রোগটার নাম হচ্ছে যে সব কিছুর মধ্যে একটা আমিত্ব, সব কিছুর মধ্যে আমি মনে করি, আমি বলতে চাই, আপনি শুধু শুনবেন, বলতে পারবেন না, সব বলবো আমি, করবো সব আমি। এই যে প্রবণতাটা, এটা কিন্তু গড়াতে গড়াতে সর্বশেষ হাদির ঘটনা পর্যন্ত এসেছে। এটা তাদের উপলব্ধির বিষয় আছে। তারা যদি ইউনাইটেড থাকতেন, নিশ্চয়ই এই সুপ্ত, গুপ্ত, ষড়যন্ত্র, অদৃশ্য, অজ্ঞাত এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হতাম না। ওই দিক থেকে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির, যেহেতু বড় দল। আবার বিএনপি কিন্তু দায়িত্ব পালন করছেও। আপনি খেয়াল করে দেখুন, বেগম খালেদা জিয়ার সম্ভবত আমরা 2বার বক্তব্য শুনেছি 5 আগস্টের পরে। তার স্কেল কোথায়? একটি বারও তিনি নিজ মুখে আনেননি যে তার উপর অত্যাচার হয়েছে, কোনো প্রতিহিংসা। সংহতির কথা বলেছেন, বারবার সংহতির কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। বিএনপির যিনি কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রায় নিয়মিত বক্তব্য রাখছেন। তার বক্তব্যের মধ্যেও দেখেন মাত্রা আছে, কিন্তু যে এটা জাতীয় ঐক্যের কথা ঐক্যের সর্বশেষ কথা তিনি আছে, বলেছেন, সংহতির কথা আছে, মাঝে মধ্যে জাতীয় সরকারের কথাও আছে। আমরা বিএনপির তরুণ আমি রাজনীতিবিদ একটু তার শেষ কাছে করে ফেলি, কিন্তু বিএনপির যে তরুণ বা মাঝারি নেতা যারা, তাদের কথাবার্তায় কিন্তু ওইটার ছায়া দেখা যায় না, বরং তাদের মধ্যে কিন্তু আমরা খিচুনি দেখি, ভেঙচি দেখি। এটাই বলতে চাচ্ছিলাম যে আরেক ধরনের আওয়ামীকরণ কিন্তু, যেটা মানুষকে ভয়ে ফেলছে। যে কারণে আপনিও যেটা বলছিলেন যে নাকের ডগায় নির্বাচন, তারপরও একটা উদ্বেগ, উৎকণ্ঠা যে নির্বাচনটা কি আসলে হবে। এখনও কিন্তু এই প্রশ্ন আছে। যিনি সারাদিন মাঠে নির্বাচন করছেন, কিন্তু এটা তো নির্বাচন, মানুষের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, বেশি বেশি করে নামাজ পড়ছেন, মানুষের খোঁজ খবর নিচ্ছেন, রাস্তাঘাট একটু দেখছেন, নির্বাচনে নামলে কিন্তু করতে হয়। জি। তো তারাও দিন শেষে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করে যে সারাদিন তো খাটলাম, নির্বাচন কি আসলে হবে, কোনো খবর টবর আছে কিনা। উদ্বেগটা কোন জায়গায় চলে গেছে। আমরা একটু রাজনীতিকের কাছে শুনে আসি। জি। জনাব রেজবিউল হাসান,
আপনি শুনছিলেন সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল ওনার যে বিশ্লেষণটা বিএনপির যে কিছু নেতা তাদের কথাবার্তা তাদের আচরণ যেটা ওনার ভাষায় মানুষকে এক ধরনের শঙ্কায় ফেলে দিচ্ছে বা আওয়ামী লীগের যে উনি বলছেন যে এটা ভর করছে যে সেই আমিত্ব এইটাকে আপনি ডিফেন্ড করবেন কিনা? এটা ডিফেন্ড করার বিষয় না, উনি যেটা বলেছেন আচরণ আওয়ামী রাদার দেন ফিলসফি, এটা একটা আচরণের বিষয়, এটার সাথে আমি এগ্রি করি। বিএনপির নেতারা এই আচরণ করছে কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ আমাদের অনেকে কথা বলেছে যেটা সময়ের প্রেক্ষিতে ঠিক না না বলাই আসলে চলে, এটা বাস্তবতা, এটাকে মানে অস্বীকার করার মতন কিছু নেই। কিন্তু আমার একটা কিন্তু আছে, দেখেন আমার বাবার আসন হলো কুমিল্লা দেবিদ্বার, কুমিল্লা 4, এটা হলো বাংলাদেশের এখন সবচাইতে আলোচিত আসন। এর আগে ছিল সবচেয়ে আলোচিত, কেননা এখানে আমাদের যে গ্রুপিং ছিল এটা একটা আলোচিত, কুমিল্লাতে আলোচিত গ্রুপিং ছিল। গ্রুপিং নিরসনের পরে মনোনয়ন দেওয়ার পরে ওনার প্রতিদ্বন্দ্বী হলো হাসনাত আব্দুল্লাহ। এই জন্যই কি ওটা আলোচিত? এখন এটা আলোচিত বিকজ হাসনাত আব্দুল্লাহ আছে। অফকোর্স আমার বাবা আলাজি ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি, উনি কিন্তু 4 বারের অপরাজিত সংসদ সদস্য দেবিদ্বারের, 91 থেকে 6 পর্যন্ত। তবুও উনি তো আসলে ন্যাশনাল ফিগার না, কেউ ওনাকে চিনে না। উনিও কিন্তু বক্তব্যের মধ্যে একটা বয়স হয়েছে, এসে পড়েছে, এলাকার ভোটাররা ওনাকে নিশ্চয়ই মূল্যায়ন করে। অফকোর্স এলাকার বিষয় এক জিনিস, আর এখানে আপনাদের বুঝতে হবে যে আমরা কিন্তু রাজনীতি এখন 2টা প্ল্যাটফর্মে করি। একটা আছে হলো মাঠের রাজনীতি, আরেকটা আছে হলো সোশ্যাল মিডিয়াতে যেই রাজনীতিটা হয়। এবং এই সোশ্যাল মিডিয়ার রাজনীতিটা যেই প্রভাব ফেলে মাঠে, ইট ইজ ইমেন্স। এবং আমাদের যে জেন জি বা এনসিপির যারা আছে এরা ওরা খুব ভালোভাবে জানে এটাকে কেমনি ইউটিলাইজ করতে হয়, যেটা আমাদের আপনারা কি চ্যালেঞ্জ ফিল করছেন? আমরা চ্যালেঞ্জ ফিল করছি না অ্যাট অল। এটা চ্যালেঞ্জ বলবো না, আমি বলবো যে হ্যাঁ চ্যালেঞ্জ, ইয়েস, বিকজ আমরা তো অনেক পিছিয়ে রয়েছি এই মানে সোশ্যাল মিডিয়ার প্রচারণায়, সোশ্যাল মিডিয়ার পলিটিক্সে। ওকে, বিকজ দ্য পলিটিক্স, এখানে আপনাকে বুঝতে হবে যে একটা পোস্ট যখন দেয় একজন, ওটার মধ্যে রিয়্যাক্টের মানে কি, শেয়ার হলে এটার মানেটা, অ্যানালিসিসটা কি, কমেন্ট বেশি পড়লে কম পড়লে এটার মানেটা কি। কিন্তু এটা কি আপনার মনে হয় না জনাব মুন্সি যে এটা সোশ্যাল মিডিয়ার আলটিমেটলি নির্বাচনের সঙ্গে যোজন পার্থক্য আছে? নো নো নো, এটা নির্বাচনের সাথে একদম ডাইরেক্টলি রিলেটেড। আচ্ছা, বিকজ আপনি চিন্তা করেন 30% ভোটার্স যারা ফার্স্ট টাইম ভোটার্স, আপনি চিন্তা করেন মিথ্যাকে সত্যি বানানো, সত্যিকে মিথ্যা বানানো অন ফেসবুক, এটা 1-2 ব্যাপার। যদি আপনার প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকে, বট থাকে। নো 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 নো, আপনি বট বাদ দেন, আমাদের তো টাকা নাই বট করার। ওদের বট কতটুকু করতে পারবে? ওরা রিয়্যাক্ট দিতে পারবে, রিয়াকশন, ওরা তো আর টাইপ করে কমেন্টস দিতে পারবে না। যেরকম আমরা দেখলাম 700টা পেজ এনসিপি কিনেছে ফেসবুকে, এই যে থাকে না মিলিয়ন ভিউয়ার্স, 800-900,000, এরকম 700টা পেজ রিসেন্টলি কিনছে, এর আগে তো আরও কিনেছে। দেখেন আমার এলাকায় যখন হাসনাত আব্দুল্লাহ এখন যখন মিটিং করে, আমার ফিরে গেলে হাসনাতেরই আসতে থাকে, বিভিন্ন আইডি থেকে তারা করছে। আচ্ছা গেল, আমরা যদি একটা পজিটিভ কাজও করি, ওইটাকে তো নেগেটিভ করে ফাটায় ফেলবে একদম, মানে ল্যাংটা করে দিবে। ওটা সত্যি হোক না কেন, আমি একটা এক্সাম্পল দিই একদম খোলামেলাভাবে। আমরা কিন্তু কোনো সময় হাসনাতের বিরুদ্ধে, আমাদের দল থেকে ছিল যে কাউকে কোনো রকম মেলাইন না করা। যখন আমি একটা আভাস পেলাম, তখন আমি একটা উঠান বৈঠকে, এটা হলো চরবা করে, আমি তখন তুলে ধরছি কয়েকটা জিনিস, তাদের আওয়ামী পুনর্বাসনের প্রক্রিয়া তারা কেমনে করে যাচ্ছে প্রথম থেকে, তারপরে তাদের কিছু দুর্নীতির ব্যাপারে এটা বলা, আমি এটা বলেছিও জাস্ট টু সি তাদের কি ক্ষমতা আছে, তাদের অনলাইনে তারা কি করে, হোয়াট ইজ ইট। সাথে সাথে দেখেন আমার ছোটবেলা আমি ট্যাটুজ করেছি, এটা ভুল হয়েছে তখন বুঝতাম না, আমি হজও করেছি এটার থেকে, এবং তবাও করেছি, তো আল্লাহ তো আর রহমান। তারা এটা নিয়ে পোস্ট দিয়ে আমাকে পুরা ফেসবুকে ভাইরাল করে ফেলছে, পুরো বাংলাদেশে ভাইরাল করে ফেলছে, নেগেটিভ। মানে এটা কি ধর্মের সঙ্গে আমাকে 1 নম্বর বলছিল যে আমি তো ধর্মবিরোধী, নেক্সট আমি ভেপিং করছিলাম, ওটার ছবি, সো আই এম আ ড্রাগ অ্যাডিক্ট, হ্যাঁ, সো আই এম আ ড্রাগ অ্যাডিক্ট,
আমি একজন নন মুসলিম, মানে মুসলিম বিরোধী, আর আমি হলো রাজপুত্র ছেলে। এই তিনটা আমাকে চিহ্নিত করা হয়েছে। এখন আমি করলাম কি, আমি বললাম যে ঠিক আছে, আমি আমার আরও অন্য 2টা ছবি দিয়ে আমি পোস্ট দিছি ট্যাটুওয়ালা। আমি তখন পুরো বিশ্লেষণ দিছি যে এই হয়েছে, কোরআনে কোথায় কি লেখা আছে, হাদিসে কি লেখা আছে, কেমনে মাফ চেতে হয়। মাফ চাইছি তো, তাও আমাকে তো ওইখানের তাদের ছেলেরা যারা কমেন্টস লিখছে আমারও তো মাফ করে না। আপনি বিশ্বাস করবেন, ওই একটা পোস্ট হ্যাড অ্যাবাউট, আমি 24 ঘন্টায় 350,000 ভিউজ, 3.5 লক্ষ ভিউজ। একটা ছবি আর লেখা, মানে আমি তো পুরো ভাইরাল। তাহলে মানে আর কি লাগে বলেন, বাংলাদেশে তো আমি ফেমাস। কিন্তু জিনিস হলো যে তারা এই সিস্টেমে, একজন নাগরিক হিসাবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেছেন? এইটা দেখেন আমরা কতটুক সচেতন, গ্রামের মানুষ চিন্তা করেন আপনি, হাউ দে, এটা হলো মাইন্ড গেমস, এটা হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি তো মানুষের মাইন্ডকে ম্যানিপুলেট করছেন। এমন অবস্থা গেছে যে আমি এতবার ফেসবুক দেখতে দেখতে এক পর্যায়ে আই স্টার্টেড বিলিভিং তাদের কনস্পিরেসি। আমি বলছি বাইরে ভাই আমি ফোন দেউম না, ওকে, ঠিক আছে, আমি যদি তাদের কনস্পিরেসিতে পড়ে যাই, তাদের ষড়যন্ত্রে, তাহলে গ্রামের যারা একদম দরিদ্র তারা তো কি আর কিন্তু এই সাইবার ওয়ারে কি আপনি কি মানে রণে ভঙ্গ দিলেন নাকি আপনি? আমরা খেলছি আমাদের রিসোর্স, আমরা তো সারা বাংলাদেশ নিয়ে খেলতে পারবো না। আমার রিসোর্স হলো আমার না, আমি লোকাল পলিটিক্স নিয়েই কথা বলছি, আপনার বাবার যে আসন। এখন আমরা খেলছি আমাদের মতন, তারা তো দেন, আমরা এই পর্যন্ত কোনো আমরা নৈতিকভাবে রাজনীতি করে গেছি। আমরা আওয়ামী লীগ পুনর্বাসন করিনি একদম। আমাদের যে গ্রুপ ছিল, এই যে ধর্ম, বাংলাদেশের মানুষ তো ধর্ম দেবিদ্বারের মানুষ, আমি দেবিদ্বারে যাচ্ছি, ধর্মটা প্র্যাকটিস করে, কিন্তু ধর্মকে পুঁজি করাটা এটা তো একদমই ইলিগাল, রাইট? পুঁজি করছেই তো ওরা, তো ধর্মকে আমাকে যেরকম ধর্মবিরোধী বানাইছে। এখন আমি তো নামাজ পড়ি, আমি হজ করছি, আমার এই ট্যাটুস তো আমার দেবিদ্বারের জনগণ দেখছে ছোটবেলার থেকে, আজকের থেকে না তো। এই যারা লিখতেছে তারা তো তখনও জন্মাই নাই, বা মানে মার কোলে যখন আমি ওখানে জেলে যাচ্ছি বা মামলা খাচ্ছি ওই জায়গায়, তারা জিজ্ঞাসা করে 17 বছর আগে আপনি কই ছিলেন ফেসবুকে। ভাই এটা কি কম, মানে আমি কই ছিলাম কি, মানে সামনে ওই সময় কি ক্যামেরা ছিল, সবাই কি খালি সেলফি তুলতো? নো, টাইমস আর ডিফারেন্ট। জি, সো আমি আপনার কাছে আবার আসছি। জনাব মোস্তফা কামাল, আমি শুনছিলেন জি, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। এই যে প্রচার মাধ্যম, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলাইন করা, ব্যক্তিগত চরিত্রকে, তারপর ধর্মকে নিয়ে এসে একজনকে ভিকটিম বানানো, এই বিষয়গুলো তো খুব চর্চায় আছে ইদানিংকালে, এবং এটা আমরা অনেকটা বলতে পারি যে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা অনেক ক্ষেত্রে রাষ্ট্র প্রভাবিত হয়ে যায়। শিওর। প্রথমে এখানে বলা দরকার, ব্যারিস্টার রেজভী খুব ধনাঢ্যগরের সন্তান, অত্যন্ত ধনী মানুষ বাংলাদেশে। এটা ওনার পাপ না কোনো? না, এটা মানে সম্ভাবনা, ওইটা আমার অযোগ্যতা হওয়া উচিত না, মোটেই অযোগ্যতা না, যোগ্যতার বিষয় সেটা। ওই ধনাঢ্যতা বা ওই সম্পদ আল্লাহ সবাইকে দেনও না, এটাও সত্য। রাজনৈতিকভাবেও অত্যন্ত ধনাঢ্য। ওনার আব্বা 4 বার বিএনপির এমপি, ওনার চাচা ছিলেন সম্ভবত জাতীয় পার্টির মন্ত্রী, পরবর্তীতে আবার আওয়ামী লীগও করেছেন। আপনার এক চাচাতো ভাই পলিটিক্যাল ফ্যামিলি, আওয়ামী লীগের এমপি ছিলেন আপনার এক ভাই, আমি যতটুকু জানি। তিনি ভার্চুয়ালে যে আক্রান্ত হওয়ার কথাটা বলছেন, এখানে একটা ভার্চুয়াল বিষয় আর একটা হচ্ছে অ্যাকচুয়াল বিষয়। ভার্চুয়ালি হচ্ছে আমি আপনাকে অপদস্থ করতে পারি, তাচ্ছিল্য করতে পারি, আর ভোটটা কিন্তু অ্যাকচুয়াল বিষয়, ভার্চুয়ালি ভোট দেওয়া যাবে না। জি, দ্যাট আই মিন ভোটটা কিন্তু অ্যাকচুয়ালি দিতে হবে। তো এই অ্যাকচুয়াল ফাংশনের আগে এখন যে ভার্চুয়াল জগৎ এসেছে, ওখানে আপনার ভাষায় যেটা আপনি বলছিলেন যে ভাইরাল হয়ে গেছেন, ভাইরালও এখন আপেক্ষিক শব্দ। যদি এটা আপনার পক্ষে যায় তাহলে জিনিসটা মন্দ না, আর যদি আপনার বিপক্ষে যায় তখন আপনি এটা সোশ্যাল মিডিয়া বলতো মনে হয় না। যে সোশ্যাল অর্থ সামাজিক, মিডিয়া অর্থ মাধ্যম, সামাজিক মাধ্যম এটা হয় না, এটা একটা আস্ত অসামাজিক মাধ্যম, যেহেতু আপনার বিপক্ষে গেছে। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা। তো এই বাস্তবতা মেনে নিয়েই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই নির্ভর হচ্ছে, কম আর বেশি। তো এই নির্ভর করতে গিয়ে তারা অঘটন ঘটিয়ে দিচ্ছেন, কিন্তু একটা অঘটন ঘটিয়ে দিচ্ছেন। আর স্পেশালি দেবিদ্বারে যেটা চলছে সেটা কিন্তু বিএনপি ভার্সেস এনসিপি নয়, মোটেই নয়। আচ্ছা, সেটা কারণ তো এখন তো এটা হচ্ছে আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে রাজনৈতিক অবয়ব। আচ্ছা, প্র্যাকটিক্যালি তারুণ্য ভার্সেস প্রবীণ, সংঘাতটা ওখানে। তো বিএনপিতে কি তরুণ ভোটাররা নাই? আছেন, কিন্তু প্রার্থী প্রবীণ প্রার্থী, ওনার আব্বা।
উনি জনপ্রিয় লোক আচ্ছা, এবং এলাকায় হাসনাত আব্দুল্লাহ এই সময় আইকন। প্রচুর কাজ করেছেন। এতে করে আসনটার গুরুত্ব অন্যরকম। ওখানে সামান্য শব্দ হলেও এটার নানান বয়ান হয়ে যায়। যেমন ওনার আব্বা যেটা বলছেন, যেটা প্রথমে আলোচনায় এসেছে, যে রাজমিস্ত্রির পুত বোধ বলছিলেন আপনার আব্বা। এটা আমরা দেখেছি। তো দেখা গেল যেটা বলতে কিন্তু তাৎক্ষণিক হাততালি দিয়েছে অনেকে, যেটা আমাদের রাজনৈতিক এক ধরনের একটা ডিজিজের মতো। আপনি যা বলেন আমি বলি হুঁ, বাহ বাহ, বেশ, ঠিক এখান থেকে সরে গিয়ে আপনার গোষ্ঠীটা উদ্ধার করি। এটা আমাদের রাজনীতির কিন্তু আরেক ব্যারাম। এই ক্ষেত্রে দায়িত্ব যেটা হয়, যদি সত্যিকারে হিতাকাঙ্ক্ষী হয়, আপনি যদি আমার হিতাকাঙ্ক্ষী হন, কানে কানে হলেও বা ইশারা ইঙ্গিতে হলেও আমাকে কিন্তু একটু বারণ করবেন। জি, ধর্মীয় পরিভাষায় যেটাকে বলে যে লোকমা দেওয়া, অর্থাৎ সংশোধনে দেয়া। এই লোকমা কিন্তু নামাজে পর্যন্ত বৈধ। ইমাম সাহেব যদি কোনো সূরা ভুল করেন, জি, পেছন থেকে একটু কাশি দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা, অথবা হালকা একটু স্পর্শ করা তার শরীরে, অ্যাটেনশন ড্র করা যে আপনি ভুল করছেন। তাতেও যদি কাজ না হয়, নিজেই ওই শুদ্ধটা উচ্চারণ করে ফেলা। আমাদের রাজনীতিতে হচ্ছে এমন একটা বিষয়, যখন আপনি একটা মন্দ কথাও বলবেন, আপনি যখন ক্ষমতায় থাকবেন বা সম্ভাব্য ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, সবাই বলবে বেশ বেশ চমৎকার বলেছেন, আরও দুটো বলেন। আমাদের মনে থাকার কথা, শেখ হাসিনা যখন বিদায়ের অল্প কয়েকদিন আগে বললেন যে এরা কি রাজাকারের নাতিপুতিরে ক্ষমতা দেব, ওনার আশপাশ থেকে একজনও একটু কাশি দেননি, বরং হাততালি দিয়েছেন যে বলেন, ফিরসে বলেন, কেহতে রাহো। আমরা একটা হিন্দি গান শুনতাম এরকম, বলো বলো ফিরসে বলো। তো এই যে আমাদের এই রোগটা, এটা কিন্তু যখন যে আক্রান্ত হয়, শুধু তিনিই ভোগেন, বাদ বাকিরা কিন্তু আশপাশে ঘোরেন, একটু মুচকে আসেন যে দেখি মজাটা কেমন লাগে। যখন এই ভাইরালের এই যুগে এসে হচ্ছে যে সবার মধ্যে একটা মোহ আছে যে একটা আলোচিত হইলে ভালোই লাগে। তো আমরা একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি নেই এখন, আমরা মাঝে মধ্যে যখন রিপোর্টিংয়ের আইটেমের অভাব পড়তো ওনার কাছে চলে যেতাম, যে কিছুক্ষণ কথা বললে একটা আইটেম পাওয়া যায়। তো উনি একদিন কথার ছলে বলছিলেন, তখন ভাইরাল শব্দটা ছিল না, তখন শব্দটা ছিল যে আলোচিত, যে আমার নিয়ে যেন আলোচনা হয়, আলোচিত সমালোচিত। হ্যাঁ। তো তখন একজন নেতা, তিনি আলোচিত হতে পারছেন না, এলাকায় কুলায় না, এক এক সময় উল্টাপাল্টা এক একটা করেন, কিন্তু এটা কাবার দেয় না বেশি দিন। পরে একজন মুরব্বীর কাছে গেলেন, বললেন যে আপনি তো আমার বিভিন্ন বুদ্ধি দিলেন, আমি তো লুঙ্গি কোচ দিয়ে হাঁটতে বলছেন প্রকাশ্যে, যে এটা আলোচনা হবে কয়েকদিন, এটা তো বেশি দিন টিকে না, আমার ভালো একটা সাবজেক্ট দেন। পরে বললো যে তুমি এক কাজ করো, নেক্সটে যখন শ্বশুরবাড়িতে যাইবা, শাশুড়ির বইলা বলবা আই লাভ ইউ, এটা দেখবে যে লাস্টিং করবে প্রচুর দিন, অনেক দিন এটা লাস্টিং করবে। তো এই যে রোগটা, এই যে কুবুদ্ধিটা দেওয়া, দেবিদ্বারে ওনার আব্বার, উনি ভিন্নতা ছিলেন মানুষ, খুব একটা প্রচার চান না। আমি ব্যক্তিগতভাবে ওনার আব্বাকে চিনি, প্রচুর কাজ করে অভ্যস্ত এই ভদ্রলোক, এলাকায় প্রচুর কাজ করেছেন। কিন্তু দেখা গেল এই যে একটা বক্তব্য দিয়ে যে তাকে বুলিং করা শুরু হলো, আজ পর্যন্ত তিনি ওখান থেকে উঠতে পারেননি। আর হাসনাত আব্দুল্লাহ প্রত্যেক দিন ওই যে ওনার রেফারেন্স দিয়ে বলছেন, সম্বোধন করছেন বাবা বা ভাই বা কাকা, আমি রাজমিস্ত্রির পুত। আপনি বোঝেন মাঠের চিত্রটা, একটা বিভাজন ক্রিয়েট করছে। তার জন্য আইটেমটা ভালো আমি আসছি হয়েছে, আপনার কাছে। তার জন্য আইটেমটা চমৎকার হয়েছে, খুব টেকসই আইটেম, টিকছে ভালো, অতএব টেকসই বলতেই পারি। তো এরকম সারা দেশেই কিন্তু এখন চলছে, জাতীয় পর্যায়েও। আমরা একটা মাঝে মধ্যে কিন্তু দেখি, আমরা যারা পেশাদার সাংবাদিক, তারপরে দু চারজন দেখাইতে হয় যে ভাই এটা কি ঠিক নাকি। যেটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার কিন্তু শুরু থেকে এবার আশঙ্কা ব্যক্ত করেছেন, যে এবার আমরা একটা ভালো ঝুঁকিতে আছি এই সাইবার বুলিং। এগুলো নিয়ে। আপনি হাদির কথা এসেছে, আপনার বোধহয় মনে থাকার কথা, বা আমরা ভুলেও গেছি, অনেকে মনে করাই দিল, মনে থাকে না। হাদি যেদিন মারা গেল, ঠিক ওই দিন এনসিপির একজন নেত্রীর কিন্তু লাশ পাওয়া গেছে, ওইটা নিউজে আসেনি ওইভাবে, বা ওই ট্রিটমেন্টটা পায়নি, সঙ্গত কারণে পায়নি। এটার পেছনে ছিল বুলিং। অর্থাৎ যে বুলিংয়ের শিকার হয়, সেই শুধু বোঝে যে এটা কত কষ্টের, কত যাতনার, বা তার পরিবার বোঝে। আপনাকে মনে করিয়ে দিই, আমরা আজকে কথা বলছি, আজকেও একজন গুলিবিদ্ধ হয়েছে। জি, ওখানেও কিন্তু, এখানেও আমি বলবো যে সেটা এই যে আমাদের এই তারুণ্য তো অবশ্যই আদরের, কোনো সন্দেহ নেই, কিন্তু এই তারুণ্য ক্রমেই কিন্তু অনিরাপদ হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও মার খাচ্ছে। কিন্তু প্রায় ঢাকার উত্তরায় মার খেয়েছে, খুলনায় তো সম্ভবত এই ভদ্রলোক এখনও জীবিত আছেন কিনা জানি না, গুজব উঠেছে যে তারও মৃত্যু হয়েছে। আর সাম্প্রতিক সময় যেটা খুব দেখবার মতো বিষয়, বিশ্লেষণ করবার মতো বিষয়, অপরাধ বিজ্ঞানীরা যদি কেউ স্ক্রিনে থেকে থাকেন, তারা হয়তো এখান থেকে উপাদান পাবেন। গত কিছুদিন থেকে বা 5 আগস্টের আগ থেকেই আপনি খেয়াল করে দেখুন, আমরা একসময় ছবিতেও দেখতাম মৃত্যু বলতে বুকে,
অভিনয় করা হতো যে বুকে গুলি পড়েছে। 3, 4, 5 আগস্ট এর পরবর্তীতে যতগুলো হত্যাকাণ্ড বেশিরভাগই হচ্ছে মাথা বরাবর, অর্থাৎ মগজকে খুব ভয় পাওয়া হচ্ছে, চিন্তাকে খুব ভয় পাচ্ছে, এমনভাবে মৃত্যুটা নিশ্চিত করছে মাথা বরাবর। আপনি ট্রাইব্যুনাল থেকে যে বর্ণনাটা আমরা পেয়েছি যে মাথার প্রতি আক্রোশটা কী পরিমাণ, গুম খুনের কয়েকটা ঘটনায় দেখা গেছে যে জেনারেল যে জিয়া, যার নাম, কয়েকটাতে বর্ণনা এসেছে যে তিনি মাথা বরাবর একটা গুলি করতেন, গুলি করে মগজটা হাতে নিয়ে গরম লাগলো, ওনার ভালো লাগতো। অর্থাৎ মগজের প্রতি আপনি খেয়াল করে দেখুন কি পরিমাণ জিজ্ঞাসা। এটা আমাদের অপরাধ বিজ্ঞানীরা হয়তো বিশ্লেষণটা আরও ভালো করতে পারবেন, সেটার ব্যাখ্যাও তারা দিতে পারবেন যে এটার মনস্তাত্ত্বিক ক্রিয়া বিক্রিয়াটা কি। আমাদের এই তারুণ্য, তারা অভিভাবকহীন একদিকে প্রথমত, দ্বিতীয়ত অনিরাপদ, মিসলিড হচ্ছে, তারা কিন্তু ঝুঁকছে, কখনো বিএনপির দিকে ঝুঁকছে। এটা দৃশ্যত, এটা গোপন করার কোনো সুযোগ নেই। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি প্রতিনিয়ত দেখি তাদের প্রথমত তারুণ্যের একটা শক্তি আছে, সাহস আছে, মেধাও আছে, সবই আছে, কিন্তু সাহস তো তারা যেটা দেখিয়েছে এটা তো গোটা বিশ্বে আলোড়িত। তো তারা এই সাহসটা ক্রমেই দেখা গেল তারা কখনো না এই দিকে হেলে, কখনো না ওই দিকে দোলে। জি, আমি একটু এই রোগে রীতিমতো রোগ নয়, এটা কিন্তু এক মহামারীর মতো আমাদের তারুণ্যকে ডে বাই ডে খাটো করে ফেলছে। তারা বিতর্কিত হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রচুর অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে। এখন হয়তো বাপরে তুলনা করতে গেলে বলবেন যে বিএনপির মতো তো করে না। তো বিএনপি তো একটা বিশাল দল, বিএনপিতে মরে যাওয়ার জন্যই 200-এর উপরে লোক আছে। গত 1.5 বছরে 200-এর উপরে লোক মারা গেছে বিএনপিতে। বাংলাদেশে অনেক অসংখ্য দল আছে, 200 নেতাকর্মী অনেক। একদম ঠিক বলেছেন আপনি। আমি একটু জনাব রেজবিউল হাসান মুন্সী, আপনার কাছে যে বিষয়ে আমরা কথা বলছিলাম, আপনি একটু ইঙ্গিত দিয়েছেন, অদৃশ্য কোনো শক্তির কথা বলেছেন। আসলে এই শক্তিটা কি এতটাই অদৃশ্য আমরা এই দেশের নাগরিকরা আমরা দেখতে পারবো না, জানতে পারবো না যে কারা আসলে নির্বাচনটা ঠেকিয়ে দিতে চায়? এই অদৃশ্য শক্তিটার কথা আমাদের নেতা 5ই আগস্টের পরপরই কিন্তু আমাদেরকে ওয়ার্ন করেছিল। এবং দুঃখজনক কি, আমাদের নেতাকর্মীরা এটা তখনও বুঝে নাই, এখনও বুঝার ক্ষমতা আমার মনে হয় না রাখে। আমরা আসলে এমন একটা জাতি, আমরা মনে করছি যে আওয়ামী লীগ তো নাই, হ্যাঁ, তো ধানের শীষ আছে, ধরুন আমাদের এলাকায় ধানের শীষ আছে, মঞ্জুর হাসান মুন্সি নমিনেশন পাইছে, আর কি এমনি জিতা যাবো। ব্যাপারটা এরকম একদমই না, ব্যাপারটা এরকমই না। আমরা জানি একটা পার্ট অফ দি অদৃশ্য শক্তি কিন্তু এটা দৃশ্যমান হয়েছে, ক্লিয়ার হয়েছে, তারপরেও এখনও কিন্তু রয়ে গেছে কিন্তু। এবং আমরা জানি এটা কারা, আমরা জানি, কিন্তু আমরা তাদেরকে আপনার অডিয়েন্সকে জানাবেন না, এটা আমি এখনও বলতে চাই না, বিকজ এটা আমার কাছে কোনো সাবস্ট্যান্সিয়াল কোনো প্রুফ নেই। এবং সাবস্ট্যান্সিয়াল প্রুফ ছাড়া এটা তো আসলে কোনো কিছুই হলো না, কোনো দাম নেই, গুজব, রাইট? গুজবে আমরা আর কত গুজব ছড়াই বাংলাদেশ, আমরা গুজব ছড়াতে ছড়াতে আমাদের দেশে অবস্থা। ধরেন ম্যাডামের অবস্থা, একদিন একজন বলে উনি চলে গেছে, একদিন বলে আসে, মানে এক একজনের কাছে এক এক গুজব। সো ইট জাস্ট কনফিউজেস অ্যান্ড ক্রিয়েটস কেয়াস। কিন্তু আমি একটু টাচ করতে চাই একটা জিনিস অদৃশ্য শক্তির ব্যাপারে। দেখেন, আমি আমার এলাকা নিয়ে বলবো, বিকজ এটা একটা হাসনাত আবদুল্লাহ, উনি যদি বাংলাদেশে গত 1.5 বছরের 5ই আগস্টের পর 5 জন ব্যক্তিত্ব থেকে থাকে, উনি একজন তার মধ্যে। এবং উনি মেধাবী, উনি সাহসী, উনি অনেকটুকু নৈতিকও আমি বলবো। ওনার কন্টেম্পোরারিদের সাথে যদি কম্পেয়ার করা হয়, নৈতিকতার ওনার অনেক কিছু আছে, এটা আমি বলবো 100%। এটা বলার পরেও আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। কোরবানি ঈদের 2-3 দিন আগে আমাদের যেই সিলেট মহাসড়ক, কুমিল্লা সিলেট মহাসড়ক, এখানে আমাদের নিউ মার্কেট চত্বরটা পড়ে, দেবিদ্বারের পার্টটা, এরপরে হলো কোম্পানিগঞ্জ মুরাদনগর। তো এখানে চত্বর আছে, নিউ মার্কেট চত্বর। এখানে এক রাস্তার এই পাশে সব আমাদের বিএনপির ছেলেপেলেরা ব্যানার টাঙায় রাখছে, ব্যানার, ফেস্টুন, এগুলা। তো ডিসি সাহেব অর্ডার দিছে যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করতে গিয়ে এসি লাইন সাহেব সব কিছু খুলে ফেলছে। আচ্ছা, ভালো কথা, এটা ডিসি থেকে আসছে। এগুলো ঈদের 3 দিন আগে। তো আমি ঈদের 2 দিন আগে, একদিন আগে আমি গেছি, ঈদের দিনের মানে রাত্রে, চান রাতে গিয়ে আমি দেখলাম যে এরকম তার ব্যানার লাগানো। তো আমি বেশি কিছু বলি নাই, আমি গেছি গিয়ে দক্ষিণ সাইডে সুলতানপুরে ইউনিয়নে আতাপুর একটা বাজার আছে, মানে গরু বাজার আমি ঘুরবো। হঠাৎ করে আমাকে বিভিন্ন সংস্থা ফোন দিচ্ছে, এরকম ভাঙিয়ে ফেলছে বলে। তো আমি কিন্তু আসলে জানি না। তো তখন আমি কথা বললাম, তখন আমি এনএসআইয়ের একজন লোক আছে, উনি আমার ফোন দিচ্ছে, তখন আমি পুরোটা বললাম যে এরকম এইটা হয়েছে,
আমার লোকরা বললো যে ভাই ভাই কি করুম, আপনি আইসেন, আপনি দেখছেন এরা তো আগে খুলে লয়ে গেছে গা, এখন তাহলে তো ওরা বলছে যে এনে কোনো ব্যানার লাগবো না, তো কি লেগা হাসনাদের ব্যানার লাগবে এনে, এই লেগে আমরা খুলে লেছি, এটা তো আইন মানে মানে সংযুক্ত সবার জন্য সমান। তো তখন সংস্থারাও রাজি হয়েছে। পরবর্তী সময় যেটা দেখলাম, এসিলেন সাহেব দেখিস ওই রাস্তায় যত বিএনপির ব্যানার ফেস্টুন আছে, আমাদের 3টা গ্রুপ ছিল তখন, আমাদের আরেকজনের তিনটা গ্রুপ, সবার ব্যানার ফেস্টুন খুলে ফেলছে এবং মৌখিক একটা প্রজ্ঞাপন বা অর্ডার জারি করছে যে এইখানে রাস্তায় কোনো কাউরই ব্যানার ফেস্টুন লাগানো হবে না। এটা তো করতে পারে না, দ্যাট ইজ কি স্বৈরাচারের একদম ডাইরেক্ট মানে প্রচলন, যেটা আমরা দেখে আসছি। তো আমি তখন টিওনো সাহেবকে বলেছিলাম যে দেখেন ও তো আমার সাথে মানে পাওয়ার গেম খেললো, তো উনি হাসে। আমি বলি দেখেন ওনাকে বলেন যে আমরা রাজপথের মানুষ, ব্যানার খুলতে হলে পাবলিক পাঠান, পোলাপাইন পাঠান না, আপনি পুলিশ দিয়ে পাঠান, কী লেগা আমগো ব্যানার খুললে আমরা পাঠাইতাম, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটা বুঝতে হবে, রাজনীতি প্রশাসন দিয়ে রাজনীতি সবাই করতে পারে। একদম একদম ঠিক বলেছেন ব্যারিস্টার রেজবুল হাসান মুন্সি এবং জনাব মোস্তফা কামাল, আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা আলোচনাটি শেষ করতে চাই। দর্শক, নির্বাচন নিয়ে যে শঙ্কা, এই শঙ্কাটি আশা করি দিনকে দিন কেটে যাবে এবং আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের অধীনে বাংলাদেশ আবার তার যে গতি, সেই গতিতে চলমান থাকবে। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আজকে চ্যানেলে রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন।